গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আজকে আমরা যে জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম তার মধ্যে দুটো ভাগ আমরা পড়ে ফেলেছি, যেটা হচ্ছে উদ্ভিদের চলন এবং হচ্ছে উদ্ভিদের হরমোন। এই দুটো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আজকে আমরা ওইটা তৃতীয় ভাগ পড়বো, যার নাম হচ্ছে প্রাণী হরমোন। আচ্ছা, প্রাণী হরমোন মানে বুঝতেই পারছো যে আমাদের প্রাণী দেহের মধ্যে যেসব হরমোন কাজ করবে সেই সব হরমোন নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। আচ্ছা, জেনারেলি আমরা এই চ্যাপ্টারে মানব দেহের বিভিন্ন হরমোন নিয়ে কাজ করব, ঠিক আছে? বিভিন্ন নিয়ে পড়াশোনা করব, তো ঠিক আছে। তো প্রাণী হরমোনটা শুরু করার আগে ওদের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই ছোটখাটো। দেখো, প্রাণী হরমোনের উৎস কোথায়? প্রাণী হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আর কি, খরিত হয়, ঠিক আছে? তো অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কোনগুলো? একটা হচ্ছে পিটুইটারি, পিটুইটারি, তারপর হচ্ছে তোমার থাইরয়েড, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? এইসব অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে আমাদের প্রাণী হরমোনগুলো নিঃসৃত হয়। আচ্ছা, প্রাণী হরমোনগুলো যদি আমরা প্রকৃতি দেখি, মানে এগুলো কিরকম ধরনের হয়, যেমন দেখো আমরা উদ্ভিদ হরমোন দেখেছিলাম কি উদ্ভিদ হরমোনগুলো ক্ষারধর্মী হয় অথবা অম্লধর্মী হয়, অ্যাসিডিক বা ক্ষারীয় প্রকৃতির হয়, ঠিক আছে? তো প্রাণী হরমোনগুলো কিরকম হয়? প্রাণী হরমোনগুলো হয় হচ্ছে স্টেরয়েড প্রকৃতির, তারপর হচ্ছে অ্যামাইনো ধর্মী, আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিন ধর্মী, ঠিক আছে? প্রাণী হরমোনগুলো এইরকম প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এগুলো আমরা উদাহরণ পরে বলে দেবো, ঠিক আছে? তো স্টেরয়েড ধর্মীর উদাহরণ তোমরা একটু জেনে নাও। স্টেরয়েড ধর্মীটার উদাহরণ হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এটা একটু লিখে নাও, তোমরা নোট করে নাও, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। প্রোটিন ধর্মীর যে হরমোন আছে সেটা হচ্ছে এসটিএইচ, হ্যাঁ, এসটিএইচ, ঠিক আছে? সোমাটোট্রপিক হরমোন, যেটাকে গ্রোথ হরমোনও বলা হয়, ঠিক আছে? এগুলো আসছি আমরা পরে। আচ্ছা, দেখো, প্রাণী হরমোনের পরিবহন কিভাবে হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায় কি করে? প্রাণী হরমোনগুলো এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরণের পরে সেটা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে রক্তে মেশে। ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কোথায় মেশে? রক্তে মেশে, দিয়ে রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে এরা কাজ করে, ঠিক আছে? বুঝতে পারলাম। আচ্ছা, তারপর হচ্ছে এদের কাজ বা পরিণতি, মানে এরা কি কাজ করে আর কি রকম এদের পরিণতি হয় শেষ পর্যন্ত। দেখো, উদ্ভিদ হরমোনে আমরা কি করেছিলাম? পরিণতি, এরা কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। তো প্রাণী হরমোনও সেরকম, যে এরা সুদূর প্রসারী কাজ করবে। সুদূর প্রসারী মিন্স যেখান থেকে উৎপন্ন হবে তার থেকে দূরে গিয়ে কাজ করবে। আচ্ছা, কাজ করার পরে এরা বিপাক ক্রিয়ার পরে এরা ধ্বংস হয়ে যায়। বিপাক ক্রিয়া কি বলছে? বিপাক ক্রিয়া মানে মিন্স এদের যে হরমোন মিশ্রিত হচ্ছে সেই হরমোনের গন্তব্যস্থলে ওরা কাজ করার পরে ওরা ধ্বংস হয়ে যায় এবং কিডনির মাধ্যমে আমাদের মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দেখো, আমাদের প্রাণী হরমোনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে। আচ্ছা, এটা আমাদের প্রাণী হরমোনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো কিভাবে হয় ফিডব্যাক নিয়ন্ত্রণটা। আচ্ছা, আমাদের প্রাণী হরমোনের যদি কোনো একটা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, সেই হরমোনটা কি সবসময় খরিত হয়, নাকি কোনো সময় বন্ধ থাকে, কোনো সময় আবার বেশি খরিত হয়, কোনো সময় কম খরিত হয়, ঠিক আছে? তো সেটা কিন্তু সবসময় সেই গ্রন্থি থেকে খরিত হয় না। দেখো, আমাদের যেসব হরমোন আছে সেই হরমোনের মেন যে ওপরে বসে থাকে সে নিয়ন্ত্রণ করে, যে তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এ কাকে নিয়ন্ত্রণ করে? এ অগ্রপিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? অগ্রপিটুইটারি কি করে? এইখান থেকে যেসব হরমোনগুলো বেরোয় সেসব আমাদের হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে গ্রন্থিগুলো আছে তাদেরকে আবার উদ্দীপিত করে। দেখো ভালো করে বোঝো, হাইপোথ্যালামাস থেকে যেসব হরমোনগুলো খরিত হয় সেসব অগ্রপিটুইটারিকে খরিত করে, আবার অগ্রপিটুইটারি থেকে যেসব হরমোনগুলো খরিত হয় সেগুলো আমাদের বিভিন্ন দেহে বিভিন্ন জায়গার গ্রন্থিগুলোকে ঠিকঠাক করে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি জিনিস। যদি দেখো আমাদের এখানে একটা উদাহরণ নিয়ে আমরা বলছি, থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন খরিত হয়, একটা T3, একটা T4। আচ্ছা, এই T3 আর T4 মানে হচ্ছে থাইরক্সিন হরমোন, ঠিক আছে? দেখো কিভাবে হয় ব্যাপারটা। রক্তে যদি T3 আর T4 এর বৃদ্ধি থাকে, অর্থাৎ রক্তে আর T3 আর T4 এর পরিমাণটা যদি বেড়ে থাকে, তখন কি করে? তখন এই রক্তে যদি এই পরিমাণটা বেড়ে থাকে তখন হাইপোথ্যালামাস কি করে? টিআরএইচ যে হরমোনটা আছে যেটা অগ্রপিটুইটারিকে উদ্দীপিত করবে এসে, হ্যাঁ, সেই টিআরএইচ হরমোনটার কম ক্ষরণ করে, সেইটার
কম ক্ষরণের ফলে অগ্রপিটুইটারির উপরে ঋণাত্মক প্রভাব দেখা যায়। ঋণাত্মক প্রভাব দেখা যায়, ঋণাত্মক প্রভাব মিন্স ও আর কি, যে টিআরএইচ অগ্রপিটুইটারিকে বলবে যে টিএসএইচ হরমোনটা ক্ষরণ করার জন্য, তো এটা যেহেতু ঋণাত্মক প্রভাব দেখা যায় তার জন্য টিএসএইচ হরমোনটা কম ক্ষরণ হয়। ঠিক আছে, তা টিএসএইচ হরমোনটা যদি কম ক্ষরণ হয় তাহলে সেটা আবার থাইরয়েড গ্রন্থি থেকে এই T3 আর T4 কে কম ক্ষরণ করবে এবং রক্তে অটোমেটিক্যালি এই T3 আর T4 এর মাত্রাটা হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা জিনিসটা দেখলাম, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, এই যে আমরা জিনিসটা দেখলাম এইটাকে বলা হচ্ছে তোমার পজিটিভ ফিডব্যাক হলো। আচ্ছা, এইবার যদি রক্তে T3 আর T4 এর মাত্রাটা যদি বেশি থাকে, ঠিক আছে, যদি কম থাকে তখন কি হবে? তখন আবার হাইপোথ্যালামাসের কাছে আসবে জিনিসটা। হাইপোথ্যালামাস কি করবে? তখন টিআরএইচ হরমোনটাকে বেশি ক্ষরণ করবে। ঠিক আছে, তখন সেটা ধনাত্মক প্রভাব দেখা যাবে কার উপরে? অগ্রপিটুইটারি উপরে। অগ্রপিটুইটারি তখন কি করবে? অধিক হারে টিএসএইচ হরমোন ক্ষরণ করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর টিআরএইচ মানে হচ্ছে থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, আচ্ছা, এই টিএসএইচ হরমোনটা ধনাত্মক প্রভাব দেখাবে কার উপরে? অবশ্যই থাইরয়েড গ্রন্থির উপরে। এই থাইরয়েড গ্রন্থির উপরে যে ধনাত্মক প্রভাব দেখা যাবে সেইটা থেকে আমরা T3 আর T4 হরমোনটা ক্ষরণ বেশি হবে, তখন রক্তে অটোমেটিক্যালি T3 আর T4 এর পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে। এই যে জিনিসটা হলো সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক বা ঋণাত্মক প্রভাব, আর এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে, এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, আচ্ছা দেখো, এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্যাস এইটাই হচ্ছে আমাদের ফিডব্যাক নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো তোমরা এটা একটু 3 নম্বরের জন্য একটুখানি রেডি করবে। হ্যাঁ, এটা মাঝে মাঝে পরীক্ষাতে তোমাদের 3 নম্বরে দিয়ে দেয়। আচ্ছা দেখো, এবার একটা উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের একটু পার্থক্য দেখে নেওয়া যাক কটা। দেখো, প্রথমে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের যদি আমরা ক্ষরণ স্থান দেখি, আমরা উদ্ভিদ হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয় বলেছিলাম? এরা ভাজক কলা থেকে ক্ষরিত হয়, তাই তো? যেখানে ভাজক কলা থাকবে সেইখানে ক্ষরিত হবে, তাই না? পরিণত ভাজক কলাও লিখতে পারো তোমরা। আর প্রাণী হরমোনগুলো কোথা থেকে ক্ষরণ হয়? প্রাণী হরমোনগুলো ক্ষরণ হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, তাই তো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হলো। আচ্ছা, আমরা যদি উদ্ভিদ হরমোনের পরিবহন ব্যবস্থা দেখি, তাহলে উদ্ভিদ হরমোনগুলো পরিবহন হতো কি করে? ব্যাপন ক্রিয়ার মাধ্যমে, ব্যাপন ক্রিয়ার মাধ্যমে, জাইলেম আর ফ্লোয়েম দ্বারা, তাই তো? জাইলেম ও ফ্লোয়েম দ্বারা, ফ্লোয়েম দ্বারা, তাই না? আচ্ছা, আর প্রাণী হরমোনগুলো কিভাবে ক্ষরিত হতো? প্রাণী হরমোনগুলো কিভাবে পরিবহন হয়? রক্ত আর লসিকার মাধ্যমে, তাই তো? রক্ত ও লসিকার মাধ্যমে, ঠিক আছে, রক্ত আর লসিকার মাধ্যমে প্রাণী হরমোনগুলো পরিবহন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যদি আমরা প্রকৃতি দেখি, আমরা বলেছিলাম উদ্ভিদ হরমোনগুলো কিরকম প্রকৃতির হয়? জৈব এবং অম্ল প্রকৃতির। জৈব অম্ল প্রকৃতির, জৈব অম্ল প্রকৃতির, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা প্রাণী হরমোনের প্রকৃতি দেখি, তাহলে এটা আমরা বললাম যে প্রাণী হরমোনগুলো বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী। এটা প্রাণী হরমোনের বৈশিষ্ট্যতে আমরা বললাম, আজকেই বলেছি। আচ্ছা, যদি আমরা ব্যবহারিক প্রয়োগ দেখি, আচ্ছা এই উদ্ভিদ হরমোনের উদ্ভিদ হরমোনের তো অনেক ব্যবহারিক প্রয়োগ আমরা পড়েছিলাম, যেগুলো আমরা ফ্যাক্টরি থেকে কৃত্রিম হরমোনগুলো তৈরি করে আমরা বিভিন্ন কাজ করেছিলাম, ঠিক আছে। প্রাণী হরমোনের কি সেরকম ব্যবহারিক প্রয়োগ আছে? না, প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগটা খুবই কম, নগণ্য, ঠিক আছে। প্রাণী হরমোন শুধু প্রাণীদের দিয়েই কাজ করবে, নগণ্য। আর এদের ব্যবহারিক প্রয়োগ প্রচুর, ঠিক আছে, এদের ব্যবহারিক প্রয়োগ প্রচুর আছে। আর প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে নগণ্য, ঠিক আছে। আচ্ছা দেখো,
এবার আমরা কি করব, আমরা প্রাণী হরমোনগুলোর বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় বললাম না, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে এবার জেনে নেওয়া যাক। দেখো আমাদের যে প্রথম যে অন্তঃক্ষরা গ্রন্থি তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই হাইপোথ্যালামাসটা কোথায় আমরা পড়বো ভালো করে, যখন আমরা মস্তিষ্ক পড়বো তখন এই হাইপোথ্যালামাসটা আরো ভালো করে জানতে পারবো। ঠিক আছে, এটা এই হাইপোথ্যালামাসটা হচ্ছে আমাদের যে মস্তিষ্কের তিনটে ভাগ আছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। এই হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের একটা ভাগ। অগ্র মস্তিষ্কেরও আবার একটা ভাগ আছে যার নাম হচ্ছে ডায়ালেনসেফালন। ঠিক আছে, এই হাইপোথ্যালামাস হচ্ছে ওই ডায়ালেনসেফালনের একটা অংশ। ঠিক আছে, ওই অগ্র মস্তিষ্কের যে তৃতীয় প্রকোষ্ঠ আছে, ওই তৃতীয় প্রকোষ্ঠের যে থ্যালামাস অংশ আছে, ওই থ্যালামাস অংশের নিচে অবস্থান করে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে কোথায় অবস্থান করে? তোমার হচ্ছে অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে হাইপোথ্যালামাসের থ্যালামাসের নিচে। থ্যালামাসের নিচে। ঠিক আছে, হলো এর অবস্থানটা তাহলে বোঝা গেল কোথায়। আচ্ছা, যদি আমরা এদের ভূমিকা দেখি, এ কি করে আসলে। আচ্ছা, এ হচ্ছে সবচেয়ে উপরে বসে থাকা একজন ব্যক্তি। ঠিক আছে, যে আমাদের সমস্ত জায়গাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এ সব থেকে উপরে বসে থাকে, অর্থাৎ এই হরমোন থেকে, এইখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হবে সে পিটুইটারিকে উদ্দীপিত করবে। ঠিক আছে, পিটুইটারির দুটো ভাগ হয়, একটা অগ্র পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। আসছি এটা পরে। অগ্র পিটুইটারি ও পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি ও পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, দেখো অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই হাইপোথ্যালামাস। মানে এই সব জায়গা থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় সেই হরমোনগুলো ক্ষরণে সাহায্য করে হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, বুঝলাম এটা। তাহলে এ যেহেতু সবচেয়ে উপরে বসে থাকে এবং পিটুইটারিকে যেহেতু এটা নিয়ন্ত্রণ করছে, তাই একে নাম দেওয়া হয়েছে সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, সুপ্রিম কমান্ডার মানে বলতে পারো এ হচ্ছে আমাদের, যদি আমরা মানব দেহকে একটা দেশের মতন কল্পনা করি, তাহলে এ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ নরেন্দ্র মোদী। আচ্ছা, দেখো এইবার আমরা হাইপোথ্যালামাস থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় সেসব হরমোনগুলো কি কাজ করে সেসব একটু জেনে নেওয়া যাক সংক্ষেপে। দেখো ফার্স্টে হচ্ছে যে হরমোনটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে ARH। ঠিক আছে, ফুল ফর্ম কি? অ্যাডিনো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। ঠিক আছে, আচ্ছা এইটা অগ্র পিটুইটারি থেকে কোন হরমোনটাকে ক্ষরিত করে? ACTH হরমোনটাকে ক্ষরিত করে। ACTH এর ফুল ফর্ম কি? অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। এটা আমরা পিটুইটারি যখন পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, অর্থাৎ TRH। আচ্ছা, এটা কি করে? অগ্র পিটুইটারি থেকে যে TSH হরমোন আছে ওই হরমোনটাকে ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, দেখো এখানে তুমি কিন্তু মিল পাবে। হ্যাঁ, যেটার সাথে যেটা আছে সেটার মধ্যে কিন্তু একটা মিল আছে। দেখো প্রথমে হচ্ছে ARH, এ কাকে ক্ষরণ করে? ACTH কে। ঠিক আছে, তো মনে রাখা সহজ কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে TRH, এটা কাকে ইয়ে করবে? TSH কে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন SRH, তাহলে এটা কাকে করবে? STH কে, তাই না? দেখো এরা অগ্র পিটুইটারি থেকে STH এবং GH হরমোনের ক্ষরণে উদ্দীপনা যোগান দেয়। ঠিক আছে, দেখো তাহলে রিলিজিং হরমোন কেন নাম দেওয়া হচ্ছে? কারণ ওই হরমোনগুলো কি করছে? অগ্র পিটুইটারিকে বাধ্য করছে ওর যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোকে ক্ষরণ করার জন্য। তার জন্য এদের নামগুলো রিলিজিং হরমোন নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওরা ওকে বাধ্য করছে রিলিজ করার জন্য। ঠিক আছে, তারপর কি আছে? তারপর আছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন GnRH বা GRH অনেকে বলে। হ্যাঁ, আচ্ছা এটি অগ্র পিটুইটারি যে খণ্ড আছে সেখান থেকে FSH আর LH ক্ষরণে উদ্দীপনা যোগান দেয়। ঠিক আছে, FSH মানে হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আর LH মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। সব আমরা পড়বো যখন অগ্র পিটুইটারি পড়বো তখন আরো ভালো করে এগুলো জানবো। দেখো
তারপর কি আছে, তারপর হচ্ছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এটা অগ্রপিটুইটারি থেকে প্রোল্যাক্টিন নিঃসরণে সাহায্য করে। তারপর কি আছে, তারপর হচ্ছে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, এরাও অগ্রপিটুইটারি থেকে প্রোল্যাক্টিন নিঃসরণে বাধা দেয়। তাহলে রিলিজিং করার জন্য কি, রিলিজিং মানে হচ্ছে কোনো হরমোনটাকে ক্ষরণ করবে, আর ইনহিবিটিং কথাটার মানে হচ্ছে কোনো হরমোন ক্ষরণে বাধা দেবে। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর হচ্ছে মেলানোট্রপিন রিলিজিং হরমোন MSH, এটা কি করে, MIH মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন, তাহলে ইনহিবিটিং মানে বাধা দেবে বললাম, তাহলে এরা MSH ক্ষরণে বাধা দেবে। ঠিক আছে, এগুলো আসছি, MSH এগুলো TRH এগুলো কোথায় থাকে এগুলো আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে আমাদের মেন যে গ্রন্থি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে আর কি বলতে পারো গুরুত্বপূর্ণ গ্রন্থি, যার জন্য আমাদের শরীরটা এত সুন্দর ফাংশন করে। ঠিক আছে, এ যদি না থাকে আমাদের শরীর কিন্তু একদমই চলবে না। ঠিক আছে, যে তোমরা যে ভাবছো যে অনেক কিছু আমরা করতে চাই জীবনে, তো কিছুই করতে পারবে না এ না থাকলে। ঠিক আছে, তো দেখো এর নাম কি, পিটুইটারি। ঠিক আছে, আচ্ছা পিটুইটারি গ্রন্থিকে অবস্থানটা আগে দেখে নাও, অবস্থানটা কোথায়, এরা মস্তিষ্কের মূলদেশে, হ্যাঁ, করোটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করে। এই সেলা টার্সিকাটা দিয়ে আমরা এই পিটুইটারি গ্রন্থিটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মাস্টার গ্ল্যান্ড কেন বলে, দেখো একটা যদি আমরা স্কুলকে কল্পনা করি, মাস্টাররা কি করে, বিভিন্ন যে ছাত্রদের আছে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোন ছাত্র ভালো কাজ করছে কোন ছাত্র খারাপ কাজ করছে তাদেরকে গাইড করা হচ্ছে তার কাজ, তাই তো। তো এই পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় সেসব হরমোনগুলো কি করে, আমাদের বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তাদের মধ্যে থেকে বিভিন্ন হরমোন বেরিয়ে আসছে কিনা, তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা নিয়ন্ত্রণ করে। তাই এই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা পিটুইটারির দুটো ভাগ আছে, পিটুইটারির দুটো ভাগ, আচ্ছা পিটুইটারির দুটো ভাগ, একটা অগ্র পিটুইটারি, আচ্ছা একটা অগ্র পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, সাধারণত যেসব হরমোনগুলো ক্ষরিত হয়, হ্যাঁ, সেগুলো বেশিরভাগটাই অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি থেকে মাত্র দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে ADH আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন। ঠিক আছে, আচ্ছা এই যে ADH আর অক্সিটোসিন এদেরকে নিউরো হরমোনের নাম দেওয়া হয়েছে। নিউরো হরমোন কেন এদের নিউরো হরমোন নাম দেওয়া হয়েছে শোনো তাহলে। দেখো এই যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে ADH আর ACTH তোমার হচ্ছে অক্সিটোসিন ক্ষরণ হয় না, এদেরকে আদেও এরা পিটুইটারি থেকে ক্ষরিত হয় না, কিন্তু পিটুইটারিতে এরা স্টোরড থাকে। তাহলে এদের তৈরি করে কে, এদের তৈরি করে হচ্ছে হাইপোথ্যালামাস। আমরা প্রথমে যে হাইপোথ্যালামাস বললাম, ওই হাইপোথ্যালামাস তৈরি করে হচ্ছে ADH আর অক্সিটোসিনকে। ঠিক আছে, আচ্ছা সেটা কি হয়, সেটা এই পশ্চাৎ পিটুইটারিতে এসে স্টোর হয়। ঠিক আছে, তো পশ্চাৎ পিটুইটারি কিন্তু তাহলে যেহেতু হাইপোথ্যালামাস অর্থাৎ মস্তিষ্ক যেহেতু ওদেরকে তৈরি করছে, তাই এদেরকে নিউরো হরমোনও নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা দেখো এইবার যে পিটুইটারি গ্রন্থি আমরা বললাম, এই পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো ক্ষরিত হয় সেসব হরমোনগুলো সম্বন্ধে একটু জেনে নাও। আচ্ছা দেখো পিটুইটারির দুটো ভাগ আমরা বললাম, একটা অগ্র পিটুইটারি একটা পশ্চাৎ পিটুইটারি। আর অগ্র পিটুইটারি থেকে বললাম আমরা বেশিরভাগ হরমোন এখান থেকেই ক্ষরিত হয়। ঠিক আছে, তো অগ্র পিটুইটারির ভাগটা একটু বড়, তো এটা একটু আগে ফার্স্টে দেখো। দেখো অগ্র পিটুইটারি থেকে যেসব হরমোন ক্ষরিত হয় তাদের সেই সব হরমোনকে অ্যাড্রিনো হাইপোফাইসিস এই হরমোনও নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইসব হরমোনগুলোকেও ট্রপিক হরমোনও বলা হয়। কেন ট্রপিক হরমোন বলে, কারণ এই হরমোনগুলো রক্তের দ্বারা বাহিত হয়ে অন্যান্য লক্ষ্যের অঙ্গ দ্বারা সেখানে গিয়ে আর কি কাজ করে, মানে রক্তের দ্বারা বাহিত হয় ঠিকই, সেখান থেকে তৈরি হয়ে সেটা কি করে রক্তের দ্বারা বাহিত হয়ে, মানে প্রথমে ওটা অগ্র পিটুইটারি থেকে তৈরি হলো, সেটা রক্তের দ্বারা বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে, তাই এদেরকে ট্রপিক হরমোন নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখবো আমরা প্রত্যেকটা যে হরমোন গুলো দেখবো না, লাস্টে ওই ট্রপিক হরমোন দিয়েই শেষ হবে সবগুলো। তো ফার্স্টে দেখো ACTH অ্যাডিনো কর্টিকোট্রপিন হরমোন। আচ্ছা এই হরমোনটা কে রিলিজ করতে সাহায্য করে, তোমরা চট করে একটু কমেন্ট করে দাও। আচ্ছা
আচ্ছা, এই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এরা কি কাজ করে? অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল তার বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই হরমোন সেখান থেকে হরমোন ক্ষরণে আর কি সাহায্য করে। এই অ্যাড্রিনাল গ্রন্থিটা কোথায় থাকে? অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে হচ্ছে কিডনির ওপরে, আমরা পড়বো এগুলো, হ্যাঁ। আচ্ছা, এই হরমোন যদি অধিক ক্ষরণ হয়ে যায়, এই হরমোন যদি খুব বেশি ক্ষরিত হয়ে যায়, তখন কুর্সিন বর্ণিত রোগ দেখা যায়। আচ্ছা, কি এই জিনিসটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে। গ্রোথ হরমোন কি করে? গ্রোথ মানে কি? বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, তাই তো। তাহলে এই গ্রোথ হরমোন কি করে? আমাদের যে হাড়, তরুণাস্থি, ঠিক আছে, তারপরে আমাদের যে কোষ আছে, হ্যাঁ, সেই কোষগুলোর মধ্যে দেহের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। সেই কোষের বৃদ্ধি ঘটিয়ে দেহের বৃদ্ধি ঘটায়, ঠিক আছে। আর শৈশবে এসিটিএইচ হরমোনটা যদি কম ক্ষরণ হয় তাহলে তাদের বামনত্ব রোগ দেখা যায়, এবং যদি বেশি ক্ষরণ হয় তখন তাদের অতিকায়ত্ব রোগ দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে টিএসএইচ। আচ্ছা, টিএসএইচ আমরা বললাম ফিডব্যাক নিয়ন্ত্রণে। টিএসএইচ মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ থাইরয়েড যে গ্রন্থিটা আছে তাকে স্টিমুলেট করবে। স্টিমুলেট মিন্স তাকে উদ্দীপিত করবে, ঠিক আছে, সেখান থেকে যাতে থাইরক্সিন হরমোনটা বেরিয়ে আসে এবং তারা কাজ করে। তারপরে হচ্ছে দেখো গোনাডোট্রপিন হরমোন, ঠিক আছে, জিটিএইচ, ঠিক আছে। এরা কি করে? গোনাডোট্রপিক মিন্স আমাদের যে পুরুষ আর স্ত্রী দেহের যে বৈশিষ্ট্য, এদেরকে গোনাডোট্রপিক বৈশিষ্ট্যগুলোকে বৃদ্ধি করে। মানে এদের মধ্যে আবার চারখানা ভাগ আছে, আমরা দেখবো এই গোনাডোট্রপিন হরমোনের। দেখো চারখানা ভাগগুলো কি কি? ফার্স্ট হচ্ছে এফএসএইচ, তারপর হচ্ছে এলএইচ, তারপর হচ্ছে আইসিএসএইচ, তারপর হচ্ছে এলটিএইচ, ঠিক আছে। আচ্ছা, তো এফএসএইচ কি করে? এটা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। আমাদের যে স্ত্রী দেহের গ্রাফিয়ান ফলিকল আছে, যেটার মধ্যে ডিম্বথলির আয়তন বৃদ্ধি করে এবং তাদেরকে উদ্দীপিত করে যাতে সেখান থেকে ইস্ট্রোজেন হরমোনটা বেরিয়ে আসে, হলো। তারপর হচ্ছে লিউটিনাইজিং হরমোন। আমাদের স্ত্রী দেহের যে কর্পাস লিউটিয়াম আছে বা পিত্তগ্রন্থি আছে, সেইখান থেকে সেটাকে আগে উদ্দীপিত করে যাতে সেখান থেকে হচ্ছে প্রজেস্টেরন হরমোনটা বেরিয়ে আসে। আচ্ছা, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের মেন কাজগুলো এগুলো আমরা পরের দিন জানবো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে দেখো আইসিএসএইচ। আইসিএসএইচ কি করে? ইন্টাস্ট্রিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা আমাদের পুরুষ দেহের যে শুক্রাশয়ে অবস্থিত যে ইন্টাস্ট্রিয়াল কোষগুলো আছে সেগুলোকে উদ্দীপিত করে যাতে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোনটা বেরিয়ে আসে, যেটা আমাদের পুরুষ দেহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে জাগিয়ে তুলবে। আচ্ছা, তারপর হচ্ছে এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন হরমোন। এরা কি করে? এরা মাতৃদেহের স্তনগ্রন্থির বা দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এই গেল তোমাদের হচ্ছে অগ্রপিটুইটারির বিভিন্ন ভাগ।